আমি এই প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, সংবিধানের কোন ধারা বলে আপনি একজন নাগরিককে তার নির্বাচনী ব্যবস্থা থেকে সরে দাঁড়ার নির্দেশ দিলেন? কোথায় লেখা আছে এটা? এটা পরিষ্কারভাবে সংবিধান লঙ্ঘন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নির্বাহী চেয়ারে বসে কোন নাগরিককে নির্বাচন থেকে সরে দাঁড়ার নির্দেশ দিতে পারেন না। তার মানে কি এখান থেকে পরিষ্কার যে বাংলাদেশে যেটা চলছে এটা কোনো সিস্টেম বলেন, আইন বলেন, সংবিধান বলেন, কোন নীতির আলোকে এই দেশ পরিচালিত হচ্ছে না। এই দেশটি চলছে পরিষ্কারভাবে ভারতীয় নীতিতে, ওই মোদী সরকারের নীতির আলোকে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এমপি মন্ত্রীদের ওই আপনার আত্মীয় স্বজনরা কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। ওয়াই? এবং এই যে তিনি নির্দেশটা দিলেন, কেন দিলেন? কারণ তিনি ভালো করেই জানেন যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী কিংবা তাদের ওই আত্মীয় স্বজন তারা যদি এই নির্বাচনে দাঁড়ায়, যে দুই একজন মানুষ ভোট কেন্দ্রে যাইতো তারাও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। 7ই জানুয়ারি আপনারা দেখেছেন 4 থেকে 5% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে। 7ই জানুয়ারি আওয়ামী লীগ ভারতের পরিকল্পনায়, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একটি ভারতীয় নির্বাচন এখানে করেছে, যেটাকে আমরা ভারতের এক্সটেন্ডেড নির্বাচন বলি। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। আপনার এই লাইভ টক শোতে আমি বলেছিলাম, চ্যালেঞ্জ দিয়েছিলাম, 5 থেকে 6% বেশি মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আপনি একটা পোল দিয়েছিলেন, সেই পোলে 98% মানুষ ভোট দিয়েছে যে আমি যা বলেছি তাই সত্য। সেদিন আপনি নিজেই সেই ফলাফল দিয়েছিলেন। আজকে বলছি এই উপজেলা নির্বাচনে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। 5% মানুষও ভোট কেন্দ্রে যাবে না। দেখেন, শুরুতেই আসলে আপনি এমন একটি বিষয় দিয়ে শুরু করলেন যে বিষয়টা নিয়ে আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশে বর্তমানে আসলে রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী যে ব্যবস্থা, এই নির্বাচনী ব্যবস্থার ছিটে ফোটাও বিদ্যমান নেই। এক কথায় বাংলাদেশে একটি বিরাজনীতিকরণের মাধ্যমে এখানে মোদী নীতি এবং ভারত নীতির মাধ্যমে দেশটা পরিচালিত হচ্ছে। সত্যিকার অর্থে রাজনীতি বলতে দেশের জনগণ যা বুঝে, রাজনীতি বলতে আমরা যা বুঝি, রাজনীতির মাঠের একজন কর্মী হিসাবে আমরা রাজনীতিটাকে যেভাবে দেখি, যেভাবে চিন্তা করি, তার ছিটে ফোটাও এই দেশে নাই, বিন্দু পরিমাণ নেই। এই দেশটা পুরোপুরি ওই মোদী সরকারের মোদী নীতিতে পরিচালিত হচ্ছে। সেই জায়গায় আমরা জাতীয় নির্বাচন, তথাকথিত 7ই জানুয়ারির যে ডামি নির্বাচন, সেই নির্বাচনে আমি আপনি সবাই দেখেছি, সারা বিশ্ব দেখেছে যে এখানে কি হয়েছে, কি একটি নাটক আওয়ামী লীগ মঞ্চায়ন করেছে। তারপরে এই যে আগামীতে বিভিন্ন ধাপে উপজেলা নির্বাচন আয়োজন, আপনি যেটাকে নাটক বলছেন সেটাকে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন আজকে। এখানে দেখেন না, এটাকে কেন আমি নাটক বলছি, কারণ বাংলাদেশের এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সংবিধান লঙ্ঘন করেছে এই উপজেলা নির্বাচনের আয়োজনের মধ্য দিয়ে। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন যারা এই নির্বাচনে প্রার্থী হয়েছে তাদেরকে তিনি প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। আমি এই প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, সংবিধানের কোন ধারা বলে আপনি একজন নাগরিককে তার নির্বাচনী ব্যবস্থা থেকে সরে দাঁড়ার নির্দেশ দিলেন? কোথায় লেখা আছে এটা? এটা পরিষ্কারভাবে সংবিধান লঙ্ঘন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নির্বাহী চেয়ারে বসে কোন নাগরিককে নির্বাচন থেকে সরে দাঁড়ার নির্দেশ দিতে পারেন না, এই এখতিয়ার ওনার নেই। তার মানে কি এখান থেকে পরিষ্কার যে বাংলাদেশে যেটা চলছে এটা কোনো সিস্টেম বলেন, আইন বলেন, সংবিধান বলেন, কোন নীতির আলোকে এই দেশ পরিচালিত হচ্ছে না। এই দেশটি চলছে পরিষ্কারভাবে ভারতীয় নীতিতে, ওই মোদী সরকারের নীতির আলোকে। তা না হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন এখতিয়ারে এই নির্দেশ দিলেন আপনি বলুন? প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এমপি মন্ত্রীদের ওই আপনার আত্মীয় স্বজনরা কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। ওয়াই? এবং এই যে তিনি নির্দেশটা দিলেন, কেন দিলেন? কারণ তিনি ভালো করেই জানেন যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী কিংবা তাদের ওই আত্মীয় স্বজন তারা যদি এই নির্বাচনে দাঁড়ায়, যে দুই একজন মানুষ ভোট কেন্দ্রে যাইতো তারাও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। 7ই জানুয়ারি আপনারা দেখেছেন 4 থেকে 5% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে। এই আওয়ামী লীগের কারণে ঘৃণা ভরে মানুষ নির্বাচনী ব্যবস্থাকেই প্রত্যাখ্যান করেছে। এখন আওয়ামী লীগ দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগের নাম গন্ধ যদি এই উপজেলা নির্বাচনে থাকে, তাহলে মানুষ যে 4 থেকে 5% মানুষ ভোট কেন্দ্রে যায়, এরাও আর যাবে না, এরাও যাবে না। মানুষকে এতটাই ঘৃণা করে, মানে আওয়ামী লীগকে জনগণ এতটাই ঘৃণা করে, এতটাই ঘৃণার চোখে প্রত্যাখ্যান এটা তো আপনার ক্লারিফিকেশন। আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে সবাইকে সমান। একটু প্রশ্নটা শুনুন ফারুক হাসান, আপনি তো এটা আপনার ক্লারিফিকেশন আপনি বলছেন, কিন্তু আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে না, সবাইকে সুযোগ দেওয়ার জন্যই আসলে যারা ক্ষমতায় আছে তাদেরকে নিষেধ করা হচ্ছে যেন অন্যান্য নির্বাচনে তাদের পরিবারের যেন নির্বাচন না করে। তো এটা তো আসলে একটা ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার ডিস্ট্রিবিউশনের একটা, এটা হচ্ছে আওয়ামী লীগের একটি ধোঁকাবাজির যে একটি বহিঃপ্রকাশ এবং ধোঁকাবাজির যে একটা চূড়ান্ত রূপ, সেটা আওয়ামী লীগ বরাবরই করে আসছে, এখনো করছে। এখানে আমি প্রথমেই বলেছি উপজেলা নির্বাচনে বিগত দিনগুলোতে দলীয় প্রতীক ছিল। এবার আওয়ামী লীগ প্রথমে এসে দলীয় প্রতীক বাতিল করলেন। কেন?
কারণ দলীয় প্রতীক থাকলে কোনো মানুষ, মানে যে 2-4% মানুষ ভোট কেন্দ্রে যায় তারা যাবে না। এই জন্য প্রথমে দলীয় প্রতীক বাদ দিয়েছে, তারপরে সিদ্ধান্ত নিল আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা নির্বাচনে দাঁড়ালে জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। অর্থাৎ আওয়ামী লীগের টার্গেট যে কিছু মানুষ যদি অন্তত ভোট কেন্দ্রে যায়, নির্বাচনের লাইনে দাঁড়ায়, ভোট কেন্দ্রের বাইরে গিয়ে লাইনে দাঁড়ায়, অন্তত তারা আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে পারবে, বাংলাদেশের জনগণকে বোঝানোর চেষ্টা করবে যে এই যে স্থানীয় নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, আমরা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোটের আয়োজন করেছি। এটি স্রেফ আওয়ামী লীগের একটা স্ট্যান্ডবাজি, ধোকাবাজি, এর বাইরে অন্য কিছু নয়। আজকে যদি আওয়ামী লীগের সত্যিকার অর্থে সৎ মানসিকতা থাকতো, সত্যিকার অর্থে নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের সততা থাকতো, সত্যিকার অর্থে জনগণের ভোটের প্রতি আওয়ামী লীগের বিশ্বাস থাকতো, তাহলে 7ই জানুয়ারি তারা একটি ডামি নির্বাচন করার কোনো চিন্তাই করতো না। 7ই জানুয়ারি কি হয়েছে? 7ই জানুয়ারির আগে আমরা যা যা বলেছিলাম তার প্রত্যেকটি বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। 7ই জানুয়ারি আমরা যেভাবেই বলেছি সেভাবে হয়েছে, এর ব্যত্যয় ঘটে নাই। অর্থাৎ 7ই জানুয়ারি আওয়ামী লীগ ভারতের পরিকল্পনায়, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একটি ভারতীয় নির্বাচন এখানে করেছে, যেটাকে আমরা ভারতের এক্সটেন্ডেড নির্বাচন বলি। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। আপনার এই লাইভ টক শোতে আমি বলেছিলাম, চ্যালেঞ্জ দিয়েছিলাম, 5-6% বেশি মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আপনি একটা পোল দিয়েছিলেন, সেই পোলে 98% মানুষ ভোট দিয়েছে যে আমি যা বলেছি তাই সত্য। সেদিন আপনি নিজেই সেই ফলাফল দিয়েছিলেন। আজকে বলছি এই উপজেলা নির্বাচনে জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে, 5% মানুষও ভোট কেন্দ্রে যাবে না। দেখেন, তারা চেষ্টা করবে আওয়ামী লীগের দলীয় লোকজন যারা যারা ওই সুবিধাভোগী কেডার, এদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে। কিন্তু আজকে নির্বাচন কমিশনার আলমগীর হোসেন বলেছেন যে জাতীয় নির্বাচন খুবই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, একইভাবে উপজেলা নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে। এটা তো আজকে নির্বাচন কমিশনার বাংলাদেশে যে নির্বাচন কমিশনের কথা বলছেন, এটাকে আমরা আসলে ঘুমন্ত মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন বলি। এই নির্বাচন কমিশনার, আজকের যে নির্বাচন কমিশনার যে ঘোষণাটি দিলেন বা বক্তব্যটি দিলেন, এই প্রধান নির্বাচন কমিশনার ভোটের দিন, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার না, তিনি নির্বাচন কমিশনার আলমগীর হোসেন। সরি, হ্যাঁ, নির্বাচন কমিশনার সম্ভবত আপনার আলমগীর হোসেন। হ্যাঁ, 7ই জানুয়ারি যে ডামি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনি দেখেছেন 5 জন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ ফলাফল ঘোষণার সময় কি ঘটনাটি ঘটেছে? বিকেল 3টা পর্যন্ত ভোটের হার ছিল 28%। তিনি নিজেই বলেছেন। সাথে সাথে কানে এসে আরেক অফিসার গণভবনের ওহী নাজিল করলেন। তিনি সেকেন্ডের মধ্যে পোল্টি মেরে বললেন, না না, ভোট বেড়েছে, ভোট 40%। তারপরে এটা 41 হলো। তো এই নির্বাচন কমিশন নিয়ে আমরা কি বলবো কথা বলেন? এই নির্বাচন কমিশন এখন পর্যন্ত দায়িত্বশীল একটা আচরণ করেছে আপনি দেখান। আপনার ওই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এর আগে, সেখানে চরমনাই পীর সাহেব হুজুরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব প্রার্থী ছিলেন। সেই প্রার্থীর উপরে আওয়ামী লীগের ক্যাডাররা, ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করে তার দাঁত পর্যন্ত ভেঙে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় সেই প্রার্থী রাস্তায় পড়ে আছে। এই ঘটনা দেখার পরে প্রধান নির্বাচন কমিশনার কি বলেছিলেন? কেউ কি মারা গেছে? মারা তো যায় নাই, মানে এরকম একটা উদ্ভট মন্তব্য তিনি করেছিলেন। তার মানে এই নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বাইরে অন্য কোনো চিন্তা, মেকানিজম, পরিকল্পনা কোনোটাই নেই। আওয়ামী লীগ গণভবন থেকে যে ওই নাজিল করে, এই নির্বাচন কমিশন প্রেস ব্রিফিং এর মাধ্যমে সেটা দেশবাসীকে জানাই। এগুলো স্রেফ তাদের ওই ধোঁকাবাজির অংশ হিসাবে তারা এটা বলে। সুতরাং এই নির্বাচন কমিশনের উপরে আস্থা তো দূরে থাক, এই নির্বাচন কমিশনকে তো আমরা মানি না। আমরা যেখানে আওয়ামী লীগ সরকারকেই মানি না, এদেশের জনগণ যেখানে আওয়ামী লীগ সরকারকেই ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে, সেখানে আওয়ামী লীগ সরকারের গঠিত এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে আমরা মানবো, তাদের কথার উপরে আস্থা রেখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচন অংশগ্রহণ করার না করাটা আপনি শ্রেয় বলেই মনে করছেন বিএনপির যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন? 100%। এখানে তো নির্বাচন বলতে কিছুই নেই, ভোটেই তো হচ্ছে না। ভোট হইলে একটা কথা ছিল। এতে করে তো আওয়ামী লীগ নিজেদের মধ্যে নির্বাচন, আরেকটা নির্বাচন করবে, সেই নির্বাচনে উপজেলা পর্যায়ের সেই ক্ষমতাগুলিও বঞ্চিত হবে। আপনারা যারা আছেন বিরোধী দলীয় রাজনীতি করছেন, এতে কি আপনারা মনে করেন রাজনৈতিকভাবে? না, দলীয়ভাবে এখানে দেখুন, কেউ যদি ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হতে চায়, নির্বাচন করতে চায় এলাকায়, তার যদি সে ধরনের আগ্রহ থাকে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি মনে করি দলীয়ভাবে বিএনপি, জামাত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি এটা জনগণের চাহিদা, জনগণের প্রত্যাশা, জনগণের ডিমান্ড অনুযায়ী তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এই সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ হতে পারে না, এটা পরিষ্কার। বিগত নির্বাচনগুলোতে তার বারবার প্রমাণ আওয়ামী লীগ রেখেছে। আওয়ামী লীগ মানে ধর্মগ্রন্থের দোহাই দিয়েও বলেছে যে আমরা
অবাধ সুষ্ঠু নির্বাচন করব। কিন্তু প্রত্যেকবার তারা পোল্টি মেরেছে, বেইমানি করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে। সুতরাং এই আওয়ামী লীগের উপরে বিশ্বাস আস্থা রাখার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ, আমি মনে করি, যদি পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে হাত রেখেও বলে শেখ হাসিনা যে আগামী উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন কিংবা যে কোনো স্থানীয় নির্বাচন আমি অবাধ সুষ্ঠু করব, এটা এদেশের জনগণ বিশ্বাস করবে না, ধর্মগ্রন্থে হাত রেখে বললেও। কারণ বারবার তিনি প্রতারণা করেছেন, বারবার তিনি জনগণের সাথে পোল্টি মেরেছেন। তার এবং তার গঠিত নির্বাচন কমিশন বিশ্বাস নাই বলেই কোন নির্বাচনে অংশগ্রহণ করার কোনো যৌক্তিক কারণ দেখছেন না আপনি। কারণ যাদের অধীনে নির্বাচনে যাবে তারা কোনোভাবেই নির্বাচনে যাওয়ার জন্য, দাঁড়ানোর জন্য আপনার তো ন্যূনতম যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া গুলো তো দৃশ্যমান থাকা লাগবে। আপনি খেলার মাঠে নামবেন, ভাই খেলার মাঠ তো মানে লেভেল প্লেইং থাকতে হবে। এখন মাঠটা এমন হয়েছে, অর্ধেকটা তাদের জন্য প্লেইং সুন্দর, আর আপনার অর্ধেকটা মানে একদম ওই উঁচু নিচু, মানে গর্ত মর্তে, মানে যেখানে আপনি হাঁটতেই পারবেন না, তো সেখানে আপনি দৌড়ে খেলবেন কেমন? লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলে, ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ডের ছিটে ফোটা বাংলাদেশে আছে? আপনি বলুন। এই যে আপনাকে একটা উদাহরণ দিই, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়, তিনি সিংড়ার সংসদ। এই জুনায়েদ আহমেদ পলক মন্ত্রী থাকা অবস্থায় সেখানে তার শ্যালক দেলওয়ার হুসাইন, সে প্রার্থী হয়েছে। সে প্রার্থী হওয়ার পরে সেখানে আরেকজন আওয়ামী লীগের নেতা, সেও প্রার্থী হওয়ার পরে সেই নেতাকে দিনে দুপুরে আপনার সেই ডিসি অফিসের সামনে থেকে অপহরণ করেছে, গুম করেছে এই পলকের শ্যালক। যখন বিস্তারিত নিউজ চলে আসছে পত্রিকায়, তারপরে শেখ হাসিনার নির্দেশে পলক নাটক করে সেই অপহরণকৃত ব্যক্তিকে দেখতে গেছে, তার শ্যালককে বাধ্য করেছে নির্বাচন থেকে সরে দাঁড়াতে। এই যে দেখেন, আওয়ামী লীগের কি কামড়া কামড়ি। যেখানে আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়, সেখানে আওয়ামী লীগের কাছে একজন সাধারণ প্রার্থী, জনগণ কিংবা ভিন্ন মতের ভিন্ন দলের মানুষ কিভাবে নিরাপদ? আপনাকে সাগর ভাই প্রশ্ন রাখলাম, এই প্রশ্নের উত্তর জনগণের কাছ থেকে আপনি নেন। আওয়ামী লীগ নিরাপদ নয়, জি একদম স্পষ্ট। বললাম তারা দুজনেই আওয়ামী লীগ, একজন সম্ভবত আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের নেতা, আর একজন পলকের শ্যালক, দুইজনে আওয়ামী লীগ। সেখানে জামাত বিএনপির কোনো প্রার্থী ছিল না। তাহলে বলুন, আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়, সেখানে আমি কোন নিরাপত্তার স্বার্থে কিংবা নিরাপত্তা দেখে এই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবো? আপনি বলুন। আমাকে কপিও মারবে, গুলি করে মারবে আমাকে নামলি। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন, জনগণের কাছে প্রশ্ন করেছে। এই প্রশ্নটা আমি করছি জনাব আরিফুর রহমান রিপনের কাছে, তিনি এখন এই জবাবটা যদি দিতে পারেন। তবে আমি জনগণের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমাদের যারা এই মুহূর্তে যারা ভিউয়ার্স হিসেবে দেখছেন অনুষ্ঠানে, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্নটাও রাখছি। এবং ইউটিউবে আমি একটা পোল দিব যে বিএনপি উপজেলা নির্বাচনে, আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক নিয়েছে নাকি ভুল নিয়েছে, এই মতামত আপনারা জানাবেন। বিএনপি সহ বিরোধী দলগুলো এভাবে দেন, বিরোধী দল, ঠিক আছে, বিএনপি সহকারে, হ্যাঁ রাইট, বিরোধী দলগুলো যে সিদ্ধান্ত নিয়েছে এটি কি সঠিক নিয়েছে নাকি ভুল নিয়েছে, এই ব্যাপারে আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু পরে পোলটা দিচ্ছি, তবে আপাতত আপনাদের মতামত আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন।